সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে মধ্যে একদিন কেটে গেল। ঈশানের জ্বর কমেনি বিধায় সে আশির বাড়িতেই আছে। রাতে ঈশানের জ্বর বেড়ে যায়, অনেক সময় ভুল মনেরও হয়ে যায়। দুপুরে হয়েছে কি না সেটাও ভুলে গেছে। আরশি এবার বেশ চিন্তা পড়ে গেল। বিশেষত ডক্টরকে জিজ্ঞেস করলে উনি বলেন এরকম অনেকেরই হয়, সব ফিভার একরকম হয় না, উত্তেজনা বেড়ে যায় অনেক ফিভারে। রাতে জ্বর হওয়া সাধারণ কোনো বিষয় নয়। জ্বরের কারণে কেবল রাতে আপনার অস্বস্তি হয় না, সকালের মধ্যে ক্লান্তি অনুভব করেন। শরীরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কাঁপুনি, খিদের অভাব, ডিহাইড্রেশন, ডিপ্রেশন, হাইপার অ্যালগেসিয়া বা অতি অল্পই অতিরিক্ত যন্ত্রণাবোধ, ল্যাথার্জি, উত্তেজনা, ঘুম ঘুম রেশ, যেসব কারণে সে ভুলে যায় সে কী করে। এটা স্বাভাবিক, বাট সবার ক্ষেত্রে না। ঈশানের প্রতি আরও খেয়ালি হতে হবে। যারা যারা কথাটি বিশ্বাস করেনি তারাও বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন। আই হোপ আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। আর সে হাতে করে ওষুধ এনে ঈশানের পাশে বসে ঈশানের মুখের কাছে গ্লাস দিতে ঈশান গ্লাসে হাত দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিল। কোনো রকমে উঠে বসে বলল, আমার এত যত্ন নিতে কে বলেছে? তোমার সিম্প্যাথির আমার কোনো প্রয়োজন নেই। এখন কেন আমাকে এত টেক কেয়ার করছো? বয়ফ্রেন্ড ধোকা দিয়েছে বলে? কোনো কিলকিনারা পাচ্ছ না বলে এখন আমাকে বলির পাঠা বানাচ্ছ? তোমাদের মেয়েদের না বিশ্বাস করাই যায় না, যদিও সব মেয়েরা এক না। কেন আরশি, তোমার মনে কি এখন আমার জন্য প্রেমের ফুল ফুটেছে? 3 বছর সামনাসামনি পাগলের মতো ভালোবেসে গিয়েছি। তোমার জন্য নিজেকেই নিজে চরিত্রহীনের পরিচয় দিয়েছি, কিন্তু তোমার কাছ থেকে কি পেলাম? ঘৃণা আর অপমান। তুমি আমেরিকা থেকে চলে আসার পর বাবা আমার জন্য অনেক পাত্রী দেখেছে, কিন্তু আমি বিয়ে করিনি শুধুমাত্র তোমার কথা ভেবে। দেশে ফিরেও কি হলো? চরিত্রহীন আর লম্পট উপাধি পেলাম। তোমার বয়ফ্রেন্ড যে তোমাকে ধোকা দিল, কই তাকে তো এসব বললে না। তোমার আমার প্রতি এত যত্ন আমার ঠিক হজম হচ্ছে না। কী কারণে এত কিছু করছো আরশি? ঈশান ভালো করে কথাও বলতে পারছে না, গলা ধরে আসছে, ঘন ঘন চোখের পাতা ফেলছে, চোখ অসম্ভব লাল হয়ে গেছে, হাত পাও কেমন কাঁপছে। ঈশানের কথা শুনে আরশি একটু দূরে সরে গেল। সত্যিই তো, সে কেন ঈশানের এত টেক কেয়ার করছে? ঈশান অসুস্থ, ওর তো খুশি হওয়ার কথা। তাহলে কি আরশি এবার ঈশানের প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছে? কিন্তু এত তাড়াতাড়ি কি করে? পরশু অবধি ও তো নিজের বয়ফ্রেন্ডকে সে মনে প্রাণে চাইতো। তার দেওয়া ধোকাটা আরশির মনে এতটাই প্রভাব ফেলল যে এক নিমিষে অন্যরকম হয়ে গেল। আরশি চোখের কোণায় থাকা জলটা মুছে বলল, আপনি যা ভাবছেন সেসব কিছুই না। আপনি অসুস্থ, তাই আপনাকে এত টেক কেয়ার করছি। পরে তো মানুষ বলবে যে স্ত্রী আছে তবুও কেন স্বামীর এমন অবস্থা। তাহলে তুমি মানছো তুমি আমার স্ত্রী? আরে আমি মানলেই কি আর না মানলেই কি? 3 বার কবুল বললেই তো দুটি মানুষ পর থেকে স্বামী স্ত্রী হয়ে যায়। আইন আর ধর্মগ্রন্থ ঠিক সেটাই বলে। তাই আমার মানা না মানাটা কিছুই না। আমি বাড়ি ফিরব। সে কি, এখন তো রাত 12টা বাজে, আপনি এত রাতে বাসায় ফিরবেন মানে কি? তোমাকে এত ভাবতে কে বলেছে? আমি যখন বলেছি আমি বাড়ি ফিরবো মানে ফিরবই। আপনার কাছে আমি হাত জোর করছি, দয়া করে অধৈর্য হবেন না। কাল সকালে আমরা চলে যাব আপনার বাসায়। দয়া করে আজ রাতটুকু আমাদের বাসায় কাটিয়ে নিন। তোমার কথা মানতে যাব কেন? আমার কথা মানতে হবে না। যদি আপনি আমাকে কখনো ভালোবেসে থাকেন তাহলে সেই ভালোবাসার দোহায় আপনি যাবেন না। আপনার শরীরের অবস্থা ভালো নেই, ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারেন না, আপনি বাসা যাবেন কি করে? আরশি ওর হাতে থাকা গ্লাস আর ওষুধগুলো ঈশানের পাশে রেখে দূরে সরিয়ে গেল। আপনি তো আমার হাতের জলও খাবেন না, তাই দয়া করে ওষুধগুলো খেয়ে নিন। ঈশান ওষুধ মুখে দিয়ে পানি খেতে যাবে তার আগে গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেল। আরশি ভাঙা গ্লাসের দিকে না তাকিয়ে ঈশানকে ধরতে এসে ওর পায়ে কাজ বেঁধে গেল, কিন্তু শব্দ করল না, ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করে নিল। ঈশান আরশির হাত ওর কাঁধ থেকে ঝাড়া দিয়ে ফেলে একটু দূরে সরে গেল। আরশিও আর ঈশানকে না ধরে ফ্লোর থেকে কাজ তুলতে লাগলো। কাজগুলো তুলে জানালা দিয়ে ফেলে দেওয়ার সময় ঈশানের চোখ পড়ল ফ্লোরে থাকা চুপচুপ রক্তের দিকে। সে আরশির দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকালো। আরশি ব্যাপারটা বুঝে চোখ নামিয়ে নিল। এখন কি তুমি আমাকে পা কেটে ইমপ্রেস করতে চাইছো? মানে তোমাকে কে বলেছিল পা কেটে আমাকে এসে ধরতে? যাও পা ক্লিন করে এসো। আরশি পায়ের পাতে একটু তুলে রুম ছেড়ে চলে গেল। আরশি চলে যাওয়ার পর ঈশানের চোখ পড়ল একটা সুন্দর করে আর্টিস্ট করা পেপারের দিকে। সেখানে সুন্দর করে লেখা, আগমনী সুর বেজে উঠেছে, সাদা কাশফুল উঠছে আকাশে, মনটা খুঁজে তোমার ছোঁয়া, এই শরতের আশ্বিন মাসে। আরশি লেখা ছন্দ দেখে ঈশান একটু মুচকি হাসল, তবে বেশি সময় লেখাটার দিকে তাকিয়ে থাকতে পারল না, চোখ বন্ধ করে নিল। সকাল হতে ঈশান বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে গেল। আরশির মা বাবা ওকে অনেক বুঝিয়েছেন যাতে অসুখটা কমলে বাড়ি ফিরে, কিন্তু না, ঈশান কারো কথা শুনবে না। সে লাগেজপত্র সব সকালে গুছিয়ে নিয়েছে। আরশির পায়ে ব্যান্ডেজ করা। সে আরও 2 দিন থাকতে চাইছিল বাপের বাড়ি, কিন্তু ঈশানের জেদের কাছে হার মেনে তাকে ঈশানের সাথে বাড়ি ফিরতে হচ্ছে।
বাড়ি ফেরার পর ঈশান ভালোই ছিল, সবার সাথে হেসে হেসে কথা বলছে, একসাথে খাবার খেয়েছি, কিন্তু রাত হতেই তার জ্বর আরও বেড়ে গেল। আরশির ভীষণ ভয় লাগছে ঈশানের মা তাকে কি বলেন সেটা ভেবে। পাতিলে চিনি দিতেও তার হাত কাঁপছে। এত রাতে আরশিকে রান্নাঘরে দেখে ঈশানের মা কিছুটা অবাক হলেন। এ কি আরশি, তুমি এত রাতে কিচেনে কি করছো? আসলে মা, আপনার ছেলে একটু অসুস্থ, তাই তার জন্য চা করে নিয়ে যাচ্ছিলাম। অসুস্থ মানে কি হয়েছে ওর? ঈশানের মা আরশিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় কদমে ঈশানের রুমে চলে গেলেন। ঈশান তখন চোখ বন্ধ করে আছে, মাথায় কারো ছোঁয়া পেয়ে আলতো করে চোখ খুলল সে। মা, তুমি এত রাতে? আরশি বলল, তুমি নাকি অসুস্থ? এ কি, তোমার গা দেখছি পুড়ে যাচ্ছে, সন্ধ্যাবেলায় অত ঠিক ছিলে, তাহলে এখন এত জ্বর কিভাবে এলো? আরশি রুমে ঢুকতে ঢুকতে বলল, মা, ও রাত হলে জ্বর বেড়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। রাত হলে জ্বর বেড়ে যায় মানে? কতদিন ধরে ওর জ্বর? 3 দিন ধরে। কি? কিন্তু দিনে ভালো, রাতের জ্বর, এটা তো খারাপ লক্ষণ। অতিমাত্রায় ডিপ্রেশনে থাকলে এই জ্বরটা এসে দেখা দেয়। আমার ছেলে কী নিয়ে এত ডিপ্রেশনে ছিল? নিশ্চয়ই তুমি আমার ছেলেকে কিছু বলেছ। না মা, ও আমায় কিছু বলেনি। তুমি চুপ করো। ঈশানের মা আঁচল দিয়ে ওনার চোখ মুছে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। আর সে ঈশানের সামনে চায়ের কাপ ধরে বলল, এ নিন আপনার চা। এই মুহূর্তে ঈশানের চা খেতে মন চাইছে, তাই সে না করেনি। রাত 1টা বাজে। ঈশান গভীর ঘুমে আচ্ছন্ন। আরশি সোফায় বসে বসে উপন্যাস পড়ছে। হঠাৎ ঈশানকে ওর নাম ধরে ডাক দিতে দেখে সে ঈশানের কাছে গিয়ে ওর মুখের কাছে একটু ঝুঁকে বলল, কিছু বলবেন? আরশি, আমার ভীষণ শীত করছে। কথাটা বলে ঈশান আরশির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ঈশানের মুখের গরম শ্বাস আর তাপে আরশির মুখ পুড়ে যাচ্ছে বলতে গেলে। সে এক হাত দিয়ে ঠেলে ঈশানকে দূরে সরিয়ে দিল। আপনি হুঁশে নেই, তাই আমাকে কাছে পেতে চাইছেন, পরে দেখা যাবে সকালে আপনি আমাকে বকাঝকা করছেন। আরশির কথা বলার মাঝেই ওর ফোন বেজে উঠল। স্ক্রিনে তুর্বর নামটা জলজল করছে। এত রাতে তুর্বর ফোন দেখে আরশি ভীষণ রেগে গেল। ঈশানও ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। ঈশানের চাহনি দেখে আরশির অন্তরাত্মা কেঁপে উঠল। সে ফোনটা কেটে দিতে যাবে, তার আগে ঈশান ওকে বলল যেন কলটা না কেটে রিসিভ করে আর ফুল স্পিকার দেয়। আরশি একবার ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো। রিসিভ করার সাথে সাথে ওই পাশ থেকে একটা পুরুষেরই কণ্ঠস্বর ভেসে আসলো। আরশি, কেমন আছো? আমি কেমন আছি সেটা তুমি জেনে কি করবে? ফোন কেন করেছো? আমি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা জানার জন্যে? এসব কী ধরনের কথা আরশি? কী ধরনের কথা? আচ্ছা, তোমার লজ্জা করে না এত রাতে একজন বিবাহিত মেয়েকে ফোন করো? তুমি তো নিজেও বিবাহিত, তাহলে আমায় ফোন করো কেন? বাহ, গলার জোর দেখছি বেড়ে গেছে। তা কিভাবে ঈশানকে পটালে? কয়েকদিন আগেও তো বেচারা তোমার কাছে চরিত্রহীন আর লম্পট ছিল, আর এখন? চুপ, একদম চুপ। অন্যদের ব্যাপারে একদম নাক গলাবেন না বলে দিলাম। কোথায় তোমার স্ত্রী? এখন কি করে সে দেখে না এত রাতে তার স্বামী আরেকজন মেয়েকে ফোন করে বিরক্ত করছে? সেদিন তো রিসোর্টে অনেক কথা শুনিয়ে দিয়েছিল, এখন কোথায় সে? আরেকবার যদি আমায় ফোন করিস তাহলে আমার সাথে খারাপ কেউ হবে না বলে দিলাম তুর্ব। আর সে এক নাগারে কথাগুলো বলে ফোনটা কেটে বড় একটা শ্বাস ফেলল। রাগে শরীর কাঁপছে। ঈশানের দিকে তাকিয়ে দেখলো সে চোখ বন্ধ করে আছে। আর সে ঈশানের কপালে হাত রেখে একবার ডাক দিল, ঈশান, আপনি ঘুমিয়ে গেছেন? না, ডক্টর তো বলেছিল আপনাকে 2টার সময় ওষুধ খাওয়াতে। 2টা তো প্রায় হয়ে যাচ্ছে। দাঁড়ান, আমি আপনার জন্য ভাত নিয়ে আসছি। আর সে প্লেটে করে ভাত এনে দেখলো ঈশান খাটে হেলান দিয়ে বসে আছে। আর সে ভাতটা তরকারি দিয়ে সুন্দর করে মাখিয়ে ঈশানের মুখের সামনে ধরতেই সে মুখ ফিরিয়ে নিল। এ কি, আপনি মুখ ফিরিয়ে নিলেন কেন? খাবার খেয়ে তো আপনাকে ওষুধ খেতে হবে, তা না হলে জ্বর কমবে কি করে? ঈশান কোনো কথা বলে না আশির কাছ থেকে প্লেট নিয়ে নিল। ওর হাত পা কাঁপছে, প্লেটের ব্যালেন্স রাখতে পারছে না ঠিক মতো। আরশি ছোঁ মেরে ঈশানের কাছ থেকে প্লেটটা নিয়ে নিল। নিজের ব্যালেন্সই তো রাখতে পারেন না, আবার নিজে খেয়ে নেবেন। নিন, হাঁ করুন। ঈশান অনিচ্ছা থাকা সত্ত্বেও হাঁ করল। আর ঈশানকে খাইয়ে দিচ্ছে। ঈশান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দিনটার জন্য সে কত অপেক্ষা করেছে, কিন্তু এখন যদি দিনটি এলো তখন সে অনুভূতি শূন্য। আর সে মুখে কেমন হাসি লেগে আছে দেখে বোঝা যাচ্ছে সে খুব তৃপ্তি নিয়ে ঈশানকে খাইয়ে দিচ্ছে। ঈশান ঠোঁটের ছোঁয়ায় মাঝে মধ্যে কেঁপে উঠছে। আর সে ঈশানকে খাইয়ে ওষুধ দিয়ে বাথরুমে চলে গেল। ব্যালকনির দরজা উতাল পাতাল হয়ে উঠছে। বাইরে প্রচণ্ড রকমের দমকা হাওয়া শুরু হয়েছে। আকাশে মাঝে মধ্যে বিজলির রেখা দেখা যাচ্ছে, বজ্রপাতও হচ্ছে। তবে আজ কেন জানি আরশির ভয় করছে না। সে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ কারেন্ট চলে যাওয়াতে আরশি একটু ঘাবড়ে গেল। সারা রুম একেবারে অন্ধকারে ছেয়ে গেল। আরশি হাতে হাতে ওয়ার্ড্রোবের কাছে গিয়ে একটা মোমবাতি বের করে জ্বালালো। খাটের দিকে তাকাতে দেখলো ঈশান নেই। আশ্চর্য, ঈশান কোথায়? পিছন ফিরতেই কারো বুকের সাথে ধাক্কা খেতেই তাকিয়ে দেখলো ঈশান। ও কিছুক্ষণ আরশির চোখে চোখ রেখে বলল, এত রাতে বেলকনিতে ঘুমাবে না? আপনি উঠে এলেন যে? আপনি ঘুমাবেন না? সন্ধ্যা থেকে তো শুয়েই আছি, বিছানায় থাকতে থাকতে সারা শরীর ব্যথা করছে, তাই উঠে এলাম।
ও আপনার কিছু লাগবে? না। এখন কেমন লাগছে? আগের চাইতে বেটার। আরশি আর কিছু না বলে ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ল। ঈশান কিছু বলল না, আরশিকে ডিঙিয়ে বেলকনিতে চলে গেল। সকাল থেকে ঈশান বায়না ধরেছে সে স্পাইসি নুডলস খাবে। জ্বরের সময় কম বেশি সবার স্পাইসি ভালো লাগে। আরশি 2টা বাটিতে করে নুডলস নিয়ে রুমে গেল। এক বাটি ঈশানের হাতে দিয়ে আরেকটা নিজে নিল। ঈশান বেশ দিব্যি নুডলস খেয়ে যাচ্ছে। আরশিও কাপা কাপা হাতে 1 চামচ মুখে দিল। দেওয়ার সাথে সাথে তার কান দিয়ে ধোয়া বেরোতে শুরু করলো। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। 2 হাত ঝাড়তে ঝাড়তে সে এদিক ওদিক পানি খুঁজতে লাগলো। খাটের একপাশে পানির গ্লাস রাখা। আশি ঢকঢক করে সব পানি খেয়ে নিল, তবুও যেন ঝাল কমেনি, উল্টো আরও বেড়েছে। ঈশান এবার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো আরশির দিকে। সত্যি ওর চোখ মুখ কেমন লাল হয়ে গেছে। ঈশান ওর বাটি ট্রেতে রেখে আরশির হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে ওর মুখে ফু দিতে লাগলো। আরশির নিচের ঠোঁট কাঁপছে ঝালের কারণে। ঠোঁট প্রচণ্ড লাল হয়ে গেছে। ঈশান ঘোর লাগা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল আশির ঠোঁটের দিকে। ওর ঠোঁটটা আশির ঠোঁটের কাছে নিয়ে যাবে তার আগেই কেউ, লজ্জা শরম কি সব পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলেছ নাকি? ছি ছি ছি, ভর দুপুরে দরজা খুলে কি কেউ এমন করে? এতটুকু ম্যানার্স কিও নেই তোমাদের? চোখে হাত দিয়ে কথাটি বলল একটি মেয়ে। ঈশান মুচকি হেসে বিছানা থেকে উঠে মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বলল, তা নক না করে কারো রুমে চলে আসা এটা কী ধরনের ম্যানার্স? আমি জানি নাকি। আর কি যেন বলেছিলি? ভর দুপুরে এসব কেউ করে নাকি? তা কি এমন দেখলি যে এই কথাটি বললি? ওর শ্বাস আটকে গেছিল, তাই আমি ওর মুখে অক্সিজেন দিচ্ছিলাম, তাতে খারাপ কোথায়? ঈশানের মিথ্যা কথা শুনে আরশি ওর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। আরশি কীভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশান একটু বাঁকা হেসে বলল, ঐশী, ও হচ্ছে তোর ভাবি আরশি, যা মিট করে আয়। কথাটি বলে ঈশান রুম ছেড়ে চলে গেল। ঐশী আরশির কাছে এসে বসে বলল, আচ্ছা ঈশান ভাই অবশেষে তাহলে তোমাকেই বিয়ে করলো? তা কেমন আছো? অনেক ভালো। তুমি? আমিও। আমাকে চিনেছ? না, আমি ঈশান ভাইয়ের খালাতো বোন। ও আচ্ছা। রাত 1টা বাজে। সবার খাওয়া শেষ। এখন শুধু ঈশান, ঐশী আর আরশি বাকি আছে। ঈশান জেদ ধরেছে আজ মধ্যরাতে খাবে, তাই তাদের দুজনকেও না খাইয়ে রেখেছে। আরশি ডাইনিংয়ে খাবার সার্ভ করছে আর ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কাঁধে কারো স্পর্শ পেয়ে পাশে তাকিয়ে দেখলো ঐশী দাঁড়িয়ে আছে। ঈশান মুখে একটু হাসি টেনে বলল, তুই এত রাতে? তুমি বিয়ে করেই নিলে? তুমি পারো বটে। যে মেয়েটা তোমাকে দিনের পর দিন অপমান করে গেছে, চরিত্র নিয়ে কথা বলেছে, শেষে কিনা তুমি তাকেই বিয়ে করলে? আর কত সুন্দর ওকে ভালোবেসে যাচ্ছ। আই জাস্ট কান্ট বিলিভ দিস। কোথায় গেল তোমার ইগো? তুই অ্যাটলিস্ট কি চাইছিস বলতো? আমি যে আরশিকে বিয়ে করেছি সেটা কি তুই মেনে নিতে পারছিস না? আমি মেনে নিলেই কি আর না নিলেই কি? তাহলে এসব কথা উঠছে কেন? আমি আরশিকে ভালোবেসেছি তাই বিয়ে করেছি। তুমি শুধু নিজের ভালোবাসাটাই দেখেছো, আমার ভালোবাসা দেখোনি। কথায় আছে তাকেই ভালোবাসো যে তোমায় ভালোবেসে, কিন্তু তুমি তো এতদিন শুধু মরিচিকার পেছনে দৌড়াচ্ছিলে। দেখ ঐশী, এই ব্যাপারে আমি তোর সাথে কোনো কথা বলতে চাইছি না। বেড়াতে এসেছিস ভালো কথা, সবার সাথে আনন্দ ফুর্তি কর। এভাবে আমার পিছনে কেন আইকার মতো লেগে আছিস? আর দেখ, আমি এখন বিবাহিত, যখন তখন নক না করে আমার রুমে আসিস না। আর কি বলছিলি আমি ওকে ভালোবেসে যাচ্ছি? তোর ধারণা সম্পূর্ণ ভুল। আমি এখন ওকে মেনে নিইনি, ভালোবেসে কাছে টানিনি। এখন যা আমার সামনে থেকে। ঈশানের কথা শুনে ঐশীর গলা ধরে গেল। এই প্রথম ঈশান ওর সাথে এভাবে কথা বলল। সে আরও কিছু বলতে গিয়েও পারল না। চোখের জল মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে গেল। আর সেও রুমে আসছিল। ঐশীকে এভাবে বেরিয়ে যেতে দেখে সে কিছুটা ঘাবড়ে গেল। ঈশানের কাছে এসে ওর হাত ধরে বলল, ঐশী এভাবে কেঁদে বেরিয়ে গেল কেন? আপনি কি ওকে বকেছেন? তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? যাও এখান থেকে। আরশি রেগে সব খাবার ঠেকে এসে শুয়ে পড়ল। ঈশান একবার আরশি থেকে তাকে খাওয়ার জন্য চলে গেল, ওকে একবারও বলল না। আরশি ভ্যাত করে কেঁদে দিল। দুপুরে 1 চামচ নুডলস খেয়েছিল, এখন বাজে 1টা 20। এত সময়ের মধ্যে একটা খাবারের দানাও ওর পেটে পড়েনি। খিদায় পেট ছুঁচু করছে। আরশি 2 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ল। ক্লান্ত থাকার কারণে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। সকালে মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল আরশির। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখলো ঐশী ওর দিকে মুচকে এসে তাকিয়ে আছে আর হাতে একটা প্লেট। তুমি এত সকালে? কালও তো কিছু খাওনি, তাই আমিই নিয়ে আসলাম। খাবারে আবার বিষ-টিষ মেশানো নেই তো? ঈশানের কথা শুনে আরশি ছলছল চোখে ওর দিকে তাকালো। আমি এতটাও খারাপ নই যে কাউকে খুন করে ফেলবো। ঐশী খাবারটা সেন্টার টেবিলে রেখে হনহনিয়ে চলে গেল। আরশি ফ্রেশ হয়ে এসে দেখলো প্লেটে 2টা ব্রেড, একটা কলা আর কয়েক চামচের মতো জেলি রাখা। আরশি একবার ঈশানের দিকে তাকালো, তার মুখ তাজা লাগছে, তাহলে তো সে খেয়ে নিয়েছে। আরশি ব্রেড নিয়ে জেলিটুকু খেয়ে টন করে প্লেটটা ঈশানের সামনে রাখলো। ঈশান একবার চোখ তুলে তাকিয়ে আবারও নিজের কাজে মন দিল। আরশি কাপড় গোছাচ্ছে আর ঈশানকে বকছে,
আমি না হয় তাকে আগে বেশি কষ্ট দিয়ে ফেলেছিলাম, এখন যে সে আমাকে কষ্ট দিচ্ছে সেটা কিচ্ছু না। এর চাইতে তো তুর্বই অনেক ভালো ছিল। তুর্বের নাম শুনে ঈশানের মাথায় ধপ করে আগুন ধরে গেল। প্রতিটা শিরায় শিরায় রন্ধ্রে রন্ধ্রে রাগ বয়ে চলছে। সে এক হাত দিয়ে চুল মুঠি করে নিচের ঠোঁট কামড়ে বলল, কি যেন বলছিলে? তুর্বই ভালো ছিল, তাই তো? ঈশানের এমন ঠান্ডা কণ্ঠস্বর আরশির মনে কাটার মতো বিঁধল। ঝড় আসার পূর্বাভাস পাচ্ছে সে। ঝড়ের আগে যে প্রকৃতি একদম নীরব, ঠান্ডা আর নিস্তব্ধ থাকে, তেমন ঈশানের কণ্ঠস্বর জানান দিচ্ছে বিশাল এক ঝড় আসবে। কথার তালে কি বলে ফেলেছে সেটা ভেবেই এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ঈশান আবারও ঠান্ডা গলায় বলল, কি বলছিলা? আবার বলো। আর সে কিছু বলল না, মাথা নিচু করে নিল। ওর মাথা নিচু দেখে ঈশানের ইচ্ছে করছে ঠাটিয়ে কতগুলো চর বসিয়ে দিতে। আপাতত এই ইচ্ছেটা দমিয়ে রাখলো। ঈশান আর কিছু বলল না, রুম ছেড়ে বেরিয়ে গেল। আরশি দুইবার ডাক দিয়েছিল শুধু, কিন্তু ঈশান শুনেনি। ও চলে যাওয়ার সাথে সাথে আশি খাটে বসে কেঁদে দিল। আমি বারবার ওকে কষ্ট দিয়ে ফেলি। যত চাই ওকে কষ্ট দিব না, ততই কষ্ট দিয়ে ফেলি। অতীতেও তাকে কম কষ্ট দেয়নি দিনের পর দিন। এখন যখন চাইলাম আবার সব কিছু নতুন করে শুরু করব, আর তার জন্য যা করার করব, ঠিক তখনই সমস্যাটা পাকিয়ে গেল। আমারই দোষ কেন যে ওই লম্পটটার নাম মুখে আনছিলাম। এখন কোথায় গেছে সে কে জানে। ঈশানকে এভাবে রুম ছেড়ে চলে যেতে দেখে ঐশী ব্যাপারটা বোঝার জন্য আরশির কাছে এলো। আরশিকেও কাঁদতে দেখে সে একটু ঘাবড়ে গেল। একটা গলা খাকারি দিয়ে বলল, আরশি ভাবি, তুমি কাঁদছো? আর এদিকে দেখলাম ঈশান ভাই কেমন বিধ্বস্ত মুখে বেরিয়ে গেল। তোমাদের মধ্যে কি কোনো মনোমালিন্য হয়েছে? আরশি কিছু বলছেন, একাধারে চোখের জল ফেলে যাচ্ছে। আরশিকে চুপ থাকতে দেখে ঐশী ওর হাত ধরে বলল, চিন্তা করো না ভাবি, ঈশান ভাই চলে আসবে। হয়তো কোনো কারণে রেগে গেছে, কিন্তু দেখবে রাগ কমলে আপনা আপনি চলে আসবে। এত সুন্দর একটা বউ বাসায় রেখে কি করে বেশিক্ষণ বাইরে থাকবে বলো তো? ঐশীর কথা আরশি একটু মুচকি হাসলেও পরক্ষণে আবারও মুখ কালো করে নিল। ঐশী পেছনে দু হাত দিয়ে মুখটা একটু উপরে তুলে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, প্রেমিক কাকে বলে সেটা হয়তো ঈশান ভাইকে না দেখলে বুঝতেই পারতাম না। কতটা ভালোবাসলে একজন আরেকজনের পাওয়ার আশায় 6 বছর তার জন্য কাটিয়ে দিতে পারে। জানো তো ভাবি, একতরফা ভালোবাসার মতো কষ্ট আর কিছু নেই। একতরফা ভালোবেসে খুব কম মানুষই সাকসেস হতে পেরেছে। কিন্তু ঈশান ভাইকে দেখো, সে হাত ধুয়ে তোমার পিছনে পড়েছিল মানে তার তোমাকে চাই মানে চাই। তুমি কেন কাঁদছো সেটা আমি জানি না, তবে এইটুকু জানি ঈশান ভাই কখনও তোমায় ছাড়বে না। আগে যেভাবে ভালোবাসতো এখনও ঠিক তেমনি ভালোবাসে, শুধু সময়ের বিবর্তনে সে প্রকাশ করতে পারছে না। হয়তো কোনো পরিস্থিতির শিকার। তবে চিন্তা করো না, খুব সহজে সে তোমায় আবারও আগের মতো ভালোবাসবে। ঈশান আরশির ছিল, আরশিরই থাকবে। ঐশীর কথা শুনে আরশি ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কাল ওর আর ঈশানের কথা শুনে আরশি এতটুকু বুঝে গিয়েছিল যে ঐশী ঈশানকে খুব ভালোবাসে। কিন্তু এই ঐশী ওকে নির্লিপ্তভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। লোকে বলে ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, কিন্তু ঐশী তো এর বিপরীত। সে পারলেই আরশিকে নানান কটু কথা শোনাতে পারত, কিন্তু ও সেটা করেনি। হয়তো সত্যিকারের ভালোবাসে বলেই ভালোবাসার মানুষটাকে ভালো থাকতে দেখতে চাইছে। যাকে মন দিয়ে ভালোবাসা যায় তার খারাপ কেউ কোনোদিনই চাইবে না। সকাল পেরিয়ে দুপুর চলে এলো, ঈশানের কোনো খোঁজ নেই। আরশি কোনো কাজে মন বসাতে পারছে না। ঈশানের মা অনেকবার এসে আরশিকে জিজ্ঞেস করে গেছেন ঈশান কোথায়। আরশির উত্তর দেওয়ার মতো কোনো অবস্থাই নেই, তাই পরিস্থিতি সামাল দিতে ঐশী ওনাকে কিছু একটা বলে বুঝিয়ে দিল। আরশি নুয়ে নুয়ে রুম ঝাড়ু দিচ্ছিল, হঠাৎ ঈশানকে ওর দিকে হন্তদন্ত হয়ে আসতে দেখে আরশির মুখে হাসি ফুটে উঠল। বেশিক্ষণ থাকলো না, যখন দেখলো ঈশান ওর দিকে একটা সাদা পেপার এগিয়ে দিল। আরশি নিজের কৌতূহল মেটানোর জন্য তাড়াতাড়ি পেপারটা খুলে দেখলো একটা ডিভোর্স পেপার। আরশি চোখ দিয়ে না চাইতেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তুর্বর নাম মুখে নিয়েছিল বলে ঈশান তাকে ডিভোর্স দিতে চাইছে, কিন্তু ডিভোর্স পেপার বানাতে তো 4-5 দিন লেগে যায়। ঈশান কয়েক ঘন্টায় কী করে বানিয়ে নিয়ে এলো? ঈশান বেশ শান্ত গলায় বলল, কি করে এত তাড়াতাড়ি ডিভোর্স পেপার বানিয়ে নিলাম সেটাই তো ভাবছো? তাহলে বলছি, আমি জানতাম এমন একদিন আসবে যে তুমি হয়তো আমাকে ডিভোর্স দিতে চাইবে, নয়তো আমি তোমাকে দিতে চাইবো। তাই আমি আগেভাগে ডিভোর্স পেপার বানিয়ে রেখে দিয়েছি। যদিও জানি বিয়ে 6 মাসের আগে ডিভোর্স বৈধ না, কিন্তু আমাদের বিয়ের তো 1 মাসও হয়নি। তাতে সমস্যা কি? তুমি এই পেপারে সাইন করে দাও। সাইন করার পর তুমি একদম ফ্রি জীবনযাপন করতে পারবে। শুধু তুর্ব কেন, তুর্বের মতো আরও 1000 ছেলে পাবে। আমি আর তোমাকে বন্দিদশায় রাখতে চাইছি না। আর সে এবার ঈশানের হাত ধরে ফুপিয়ে কেঁদে দিল। সে ভাবতেও পারেনি ঈশান ওকে সামান্য কথার উপরে ভিত্তি করে এত বড় শাস্তি দেবে। আর সে হাত ধরাতে ঈশান রেগে ওর হাত ঝাড়া দিয়ে ফেলে ছাদে চলে গেল। ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। ঈশানের চুলে বৃষ্টির বিন্দু আটকে আছে। প্রতিটা বিন্দুকে এই মুহূর্তে মুক্তোর ন্যায় লাগছে। আস্তে আস্তে বৃষ্টির বেগ বেড়ে যেতে লাগলো। তাতে ঈশানের বিন্দু মাত্র হেরফের নেই। সে এক দৃষ্টিতে আকাশে তাকিয়ে আছে আর গভীরভাবে কি যেন ভাবছে। আমার সাথে কি এমনটা না হলেই নয়?
আরশি, তোমাকে আমি যতবার কাছে টানতে চাই ঠিক ততবারই তুমি আমায় কষ্ট দিয়ে ফেলো, হোক জেনে হোক অজান্তে। ভেবেছিলাম সব কিছু মন থেকে দূর করে আবারও তোমায় আগের মতো ভালোবাসবো, কিন্তু তুমি তো তুর্বকে নিয়েই পড়ে আছো। তুমি বুঝতে পারবে না আরশি, এই তুর্ব নামটা তোমার মুখে শুনলে আমার কতটা কষ্ট লাগে। যদিও জানি তুমি আমায় কষ্ট দেওয়ার জন্যই এমন করো। আজ তোমাকে একটা শিক্ষা দেওয়ার দরকার, তাই নকল ডিভোর্স পেপার বানিয়ে এনেছি। শিক্ষা দেওয়ার পাশাপাশি তোমার পরীক্ষা নেওয়া যাবে যে তুমি একজাক্টলি কাকে চাও, আমাকে নাকি তুর্বকে। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে ঈশান চকিতে পাশে তাকিয়ে দেখলো আরশি ওর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। ঈশান একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাধারণ একটা বিষয় নিয়ে আপনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন? আরশির কণ্ঠ জড়িয়ে আসছে। কান্না করার ফলে ভালো করে কথা বলতে পারছে না। ঈশান ওর হাত থেকে নিজের হাত সরিয়ে আরেক দিকে ফিরে গেল। আরশিও ঈশানের পিছনে পিছনে তার কাছে গেল। আমার কাছে কেন আসছো? যাও, দূরে যাও, সরো। ঈশান কথাটা বলে আরেকটু পিছিয়ে গেল। ছাদের ওই জায়গাটিতে রেলিং নেই। সে আরেকটু সাইডে যেতেই ছাদ থেকে পড়ে গেল। আর সে ঈশান বলে চিৎকার করে উঠল। চোখের সামনে ওর স্বামী পড়ে গেল, চেয়েও আটকাতে পারল না। দেখতে দেখতে জীবন থেকে কি করে 1 বছর ফুরিয়ে গেল বোঝাই গেল না। আর সে ব্যালকনিতে দাঁড়িয়ে এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। বাতাসে তার চুল এলোমেলো ভাবে উঠছে। চোখের নিচে কালো দাগও পড়ে গেছে। এই 12 মাসে একবারও ভালো করে চোখের পাতা এক করে দেখেনি আরশি। সব সময় ঈশানের কাছে কাছে থেকেছে। বিছানায় শুয়ে থাকা ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়ের 3 মাস হতে চলল, অথচ এখনো পর্যন্ত তার বাবার স্পর্শটুকুও পেয়ে দেখেনি। আরশি আবারও মনে করতে লাগলো 1 বছর আগের কথা। সেদিন ঈশান ছাদ থেকে পড়ে ওর বাঁ হাত আর ডান পায়ের হাঁটু ভেঙে গিয়েছিল। ডক্টর তো বলেই দিয়েছিল ঈশানকে বাঁচানো সম্ভব না, তবুও ওনারা শেষ চেষ্টা করে দেখবেন, বাকিটুকু আল্লাহর হাতে। সেদিন হয়তো ঈশানের মা বাবা আর আরশির দোয়ায় ঈশান বেঁচে গিয়েছিল, কিন্তু এখন সে বেঁচেও মরার মতো। 1 বছর ধরে ঈশান কোমায় আছে। যেদিন আরশি জানতে পারলো ও প্রেগনেন্ট, তখনই ওর দুনিয়া অন্ধকারে ছেয়ে গেছিল। খুশি হওয়ার চাইতে উল্টো আরও কষ্ট পেয়েছিল। শুধু এটাই ভাবতো, ঈশান নিজের মেয়েকে মেনে নিতে পারবে তো? ছোট মেয়েটার কান্নার আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে এলো আরশি। তাড়াতাড়ি মেয়েটাকে এক হাত দিয়ে ধরে কোলে তুলে নিল। ঠিক তখনই ওর চোখ পড়ল ঈশানের আঙ্গুলের দিকে। ওর আঙ্গুল নড়ছে। আরশি আবেগে আপ্লুত হয়ে তাড়াতাড়ি ঈশানের হাত ধরে কেঁদে দিল। কিছুক্ষণ ওর হাত ধরে রেখে তাড়াতাড়ি ঈশানের মা বাবাকে ডেকে আনলো। ঈশানের মা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে এই প্রশ্ন ছুড়ে মারলেন, আমার ছেলের কি হয়েছে আরশি? মাও রেসপন্স করছে, এই দেখো আঙ্গুল নড়ছে। ঈশানের বাবা তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে আসতে বললেন। ডক্টর কিছুক্ষণ চেক আপ করে বলল ঈশান আবারও আগের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আরও 4-5 দিন লেগে যাবে ওকে ঠিক হতে। সবে মাত্র রেসপন্স করেছে। ডক্টরের কথা শুনে পরিবারের খুশির জোয়ার বয়ে গেল। পিচি মেয়েটি কি বুঝেছে কে জানে, সেও খিলখিল করে হেসে দিল। 5 দিন এভাবেই কেটে গেল। ঈশান শুধু এই কদিন হাতই নাড়িয়েছে, কিন্তু চোখ মেলে তাকায়নি। সবে মাত্র চোখ লেগে আসছিল আরশির। হঠাৎ মাথায় কারো আলতো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল সে। এই স্পর্শটা যে তার খুব চেনা। মুখ তুলে উপরে তাকিয়ে দেখলো ঈশান ওর দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। ঈশানকে সুস্থ দেখে আরশি আবেগে কেঁদে দিল। 2 হাত দিয়ে জড়িয়ে ওর বুকের সাথে লেপটে গেল। ঈশান আরশির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঈশানের নজর বিছানার এক সাইডে যেতেই আরশিকে টেনে বুক থেকে তুলে নিল। কি হয়েছে? এ বাচ্চাটাকে আর কোথা থেকে এলো? আরশি জানতো ঈশান এমন প্রশ্নই করবে, তাই সে কিছুক্ষণ নীরব থেকে বলল, এটা আমার বাচ্চা মানে আমাদের বাচ্চা। তুমি কি পাগল? আমাদের বাচ্চা আসবে কোথা থেকে? আর এই কদিনে বাচ্চাই বা কী করে এলো? এই কদিন মানে কয়েকদিন আগেই তো আমি ছাদ থেকে পড়েছিলাম। 12 মাস হয়েছে আপনি বিছানায় পড়ে আছেন, আর আপনি বলছেন কদিন? কি 1 বছর? হ্যাঁ 1 বছর। বিশ্বাস না হলে ক্যালেন্ডার দেখেন। ওয়েট 12 মাস যদি হয় তাহলে এই বাচ্চার বয়স কত? 3 মাস। কিন্তু আমরা তো এমন কোনো সম্পর্কে যাইনি। আমি জানতাম আপনি এমন কোয়েশ্চেন করবেন। ওয়েট। আর সে হাতে করে একটা কাগজ এনে ঈশানের হাতে দিল। ঈশান ভালো করে কাগজটিতে চোখ বুলিয়ে দেখলো এটা ডিএনএ রিপোর্ট। আর ডিএনএ রিপোর্ট এটাই বলছে এই বাচ্চাটা আর কারো না ঈশানের। ঈশান একটু খুশি হলো, পরক্ষণে মুখ কালো করে বলল, এই রিপোর্টটা যে নকল নয় সে গ্যারান্টি কে দিবে? আপনার বাবা মা। আপনার বাবা নিজে ডিএনএ রিপোর্ট এনে আমার হাতে দিয়েছেন। কিন্তু কিভাবে কি? আর সেই রিসোর্টে ঘটে যাওয়া মুহূর্তগুলো সব ঈশানকে খুলে বলল। ঈশানের চোখে পানি চিকচিক করছে। সে খুশিতে আরশিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে চুমোয় ভরিয়ে দিল। আমি তোমাকে পাওয়ার জন্য এত ছটফট করতাম, আর তুমি কিনা আমার বাচ্চার মা হয়ে বসে আছো? আর সে কিছু না বলে মুচকি এসে ওর মেয়েকে ঈশানের কোলে তুলে দিল। মেয়েটা একেবারে বাবার মতো হয়েছে। চোখ নাক ঠোঁট সব ঈশানের। ঈশানের মনে যে সন্দেহ ছিল সেটা এখন আর নেই। সে আলতো করে মেয়েটির কপালে চুমু খেলো। ঈশানের সুস্থ হওয়ার খবর শুনে সবাই এসে ওকে দেখে গেল।
বাড়িতে একরকম খুশির বন্যা বয়ে যাচ্ছে। ঈশানের মা সকাল থেকে ছেলের পছন্দের সব খাবার রান্না করে যাচ্ছেন, আর ওর বাবা মিষ্টি বিতরণ করছেন। ঈশান নিজের মেয়েকে নিয়ে বসে আছে। মেয়েটাও এক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে আছে, আর মাঝে মধ্যে ফোকলা দাঁতে হাসছে। আরশি মেহমানদের যত্নার্থী করা ব্যস্ত। রাতে ঈশান রুমে এসে দেখল পুরো রুম অন্ধকারে ছেয়ে গেছে। কোনো এক অজানা কারণে ওর বুক কেঁপে উঠল। চারদিকে একবার চোখ বুলালো, কিন্তু আরশি কোথাও নেই। হঠাৎই পেছন থেকে কেউ এসে ওকে আলতো করে জড়িয়ে ধরল। ঈশান ব্যক্তিটির হাত ধরে সামনে আনল। এটা তো আরশি। আরশি নতুন শাড়ি পরে সাজুগুজু করেছে। ঈশান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন কত বছর ধরে ওকে দেখেনি। ক্রমশ আরশিকে কাছে পাওয়ার কামনা ওকে গ্রাস করতে লাগলো। হয়তো আরশিও সেটাই চায়, তাই সেও ঈশানকে জড়িয়ে ধরল। অনু তোর পড়া শেষ? মায়ের ডাক শুনে থেমে গেল অনু। এতক্ষণ দুজন মানুষের প্রেম কাহিনী পড়ে ওর চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু ডায়েরির পরের পাতা তো সব সাদা, আর কিছুই লেখা নেই ডায়েরিতে। তাহলে কি ওনাদের কোনো বিপদ হয়েছে? অজানা এক আশঙ্কায় বুক কেঁপে উঠল অনুর। ডায়েরিতে কোন দিনের কোন ঘটনা সব লেখা আছে। অনুর হিসাব মতে এটা আরও 20 বছর আগের ডায়েরি। তাহলে তো সেই পিচ্চি মেয়েটা অনেক বড় হয়ে গেছে, হয়তো আমার সমান হয়ে গেছে। এটা ভেবে আলতো করে হাসলো অনু। আচমকায় কেউ ওর হাত থেকে ডায়েরিটা কেড়ে নিল। অনু তাকিয়ে দেখলো ওর মা। ওনার চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, চুলও উস্কো খুস্কো, পরনে মলিন পোশাক। কি হয়েছে মা? সকাল থেকে রান্না করার মতো যে কিছু নেই, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? সারাদিন এই ডায়েরি নিয়ে পড়ে থাকো। বলি, সামনে যে পুকুরটি আছে সেখান থেকে তো বড়শি দিয়ে কয়েকটা মাছ মেরে নিয়ে আসতে পারো। সারাদিন মানুষের বাড়িতে খাটাখাটুনি করে আমার আর ভালো লাগে না এসব চিন্তা করতে। অনুর কানে যেন কথাগুলো গেলই না। সে একদিনে ওর মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আচ্ছা মা, এই ডায়েরিটা তুমি কোথায় পেয়েছো? অনুর এমন প্রশ্ন ওনাকে অস্বস্তিতে ফেলে দিল। উনি সেদিকে কর্ণপাত না করে বললেন, পেয়েছি এক জায়গায়। তোমার এত কিছু না জানলেও চলবে। কেন যে 3 পর্যন্ত লেখাপড়া করিয়েছিলাম কে জানে। যদি না পড়াতাম তাহলে হয়তো এই ডায়েরিটা নিয়ে পড়ে থাকতে না, আর এটা নিয়ে এত চিন্তাও করতে না। অনু মন খারাপ করে নিল। ওর যে আরও জানতে ইচ্ছে করছে কি হয়েছিল ওদের জীবনে, যে ডায়েরির অর্ধেক অংশই সাদা রয়ে গেল। অনু রেগে ক্ষিপ্ত দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। এই প্রথম ওর মা ওকে এড়িয়ে যাচ্ছেন, তাও একটা ডায়েরির জন্য। অনু আবারও বেশ ঠান্ডা গলায় বলল, মা বলো, এই ডায়েরি তোমার কাছে কি করে এলো? বললাম তো তোমার এত কিছু না জানলেও চলবে। আর এই ডায়েরি কি করে এলো সেটা সত্যি জানি না আমি। তুমি মিথ্যা বলছো মা, তুমি জানো। যদি তুমি নাই জানো তাহলে ডায়েরিটা কি করে এলো বলো তো? অনুর মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আগে বলো, তুমি অস্বাভাবিক কোনো আচরণ করবে না? মানে বলো না করব না। এই ডায়েরি পড়ে তুমি যাদের সম্বন্ধে জেনেছো ওনারা হচ্ছেন তোমার বাবা মা। অনু যেন নিজের কানকেও বিশ্বাস করতে চাইছে না। কানের চারিপাশে শু শব্দ করছে। এমনও একদিন আসবে যে নিজের মা তার সন্তানকে অন্যের সন্তান বলবে। এটা কোনোদিনও ভাবেনি অনু। কি বলছেন কি উনি? অনু বিস্ময়কর দৃষ্টিতে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো তুমি মা? আমি শুধু তোমারই মেয়ে আর তুমি আমারই মা। অনুর মা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি তোমার মা। আমি তোমাকে গর্ভে ধরিনি তাতে কি হয়েছে? তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় তো করেছি। আজ থেকে 20 বছর আগে বাইরে উথাল পাথাল ঝড় বইছে। রান্নাঘর থেকে ছুটে গেলাম সামনের দরজা বন্ধ করার জন্য। হঠাৎ দুজন মানুষকে আমাদের ঘরের দিকে আসতে দেখে বেশ অবাক হলাম। ভদ্রলোকটির হাতে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল, আর মহিলাটি সেই সময় তোমাকে আর এই ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে শুধু এইটুকুই বলেছিল, আমার মেয়েকে আমি আপনার হাতে সঁপে দিলাম। আমি জানি না বোন আপনি কে, তারপরও নিজের বোন ভেবে বলছি আমার মেয়েটাকে আপনি দেখে রাখবেন। আর ওর গলায় যে লকেটটি দেখছেন ওটাতে ওর নাম লেখা আছে, আর এই ডায়েরিতে আমাদের ব্যাপারে লেখা আছে। ও যখন বড় হবে তখন ওকে সব জানতে হবে। কথাটি বলে ওনারা আর 1 সেকেন্ডও দাঁড়ালেন না, চলে গেলেন। আমি পিছনে ডেকেছিলাম কিন্তু ওনারা শোনেননি। কিন্তু কেন, কি এমন হয়েছিল সেটা তো জানি না, কিন্তু আমার মনে হয় ওনাদের উপরে প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। কারণ ওনারা চলে যাওয়ার পরে কয়েকটা সন্ত্রাসী দেখতে ছেলে কাউকে খোঁজ করার জন্য আমার ঘরে ঢুকেছিল। ভাগ্যিস তখন তোমাকে রান্নাঘরের এক কোণে লুকিয়ে রেখেছিলাম। অনুর মা সেই লকেটটি এনে অনুর হাতে তুলে দিলেন। স্বর্ণের লকেট, তাতে খোদাই করে অনুর নাম লেখা। উনি এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দামি লকেট। বুঝতেই পারছিস আমার মতো গরিব আর মূর্খ মানুষ এইরকম লকেট বানাতে পারবে না। হয়তো এটা তোর মা বাবা তোর জন্য খুব যত্ন সহকারে বানিয়েছিল। কারো দৃষ্টি যাতে তোর লকেটের উপরে না পড়ে সেই জন্য খুলে রেখে দিয়েছিলাম। এখন এটা তোর কাছে রাখ, কাজে দিবে। অনুর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এত ঝটকা তাও একসাথে মেনে নিতে পারছে না সে। কোনো রকমের চোখটা মুছে বলল, ওনারা বেঁচে আছেন তো? জানি না রে মা। মা, আমি ওনাদের খোঁজ করার জন্য শহরে যেতে চাই। বেশ, তাই হবে। তাহলে আমি রওনা দিই? না,
এখন না। সোহেল ওই হিজল গাছটার নিচে বসে আছে, যদি একবার জানতে পারে তুই কোথাও চলে যাচ্ছিস তাহলে তোকে মেরে ফেলবে রে। তুই তো জানিস ছেলেটা কী পরিমাণে গুন্ডা। ওকে ফাঁকি দিয়ে যেতে হলে রাতের জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যা 6টা বাজে, অনু অপেক্ষায় আছে কখন চারদিকে একেবারে বিদঘুটে অন্ধকার হয়ে যাবে। আসল মা বাবার কথা শুনে তাদেরকে দেখার জন্য আর তর সইছে না, যদিও জানে ওদেরকে ফিরে পেতে হলে অনেক কষ্ট পোহাতে হবে। চারিদিকে অন্ধকার হওয়ার সাথে সাথেই অনু বেরিয়ে গেল ওর মা বাবাকে খোঁজার উদ্দেশ্যে। সে আদৌ জানে না তার মা বাবাকে খুঁজে পাওয়া সম্ভব কিনা। বর্ষাকাল, বৃষ্টি না হলে যেন নাই। অনু এই অন্ধকারেই একা একা হেঁটে যাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু অনুসরণ করে সে হেঁটে যাচ্ছে। তীব্র বাতাসে ওর জামা বারবার উল্টে যাচ্ছে, আর সব চুলগুলো বিরক্ত করার জন্য সামনে আসছে। আকাশে বিজলি রেখা দেখা যাচ্ছে, সাথে হাড় কাঁপানো বজ্রপাত। অনুও আরশির মতো বজ্রপাতকে অনেক ভয় পায়। সে কানে 2 হাত দিয়ে চেপে ধরে হাঁটছে। নিজেকে এখন বড্ড অসহায় মনে হচ্ছে। জানি না এই সোহেলটা আমি নেই সেটা জানলে মায়ের সাথে কি করে। জানি না আমি আদৌ মা বাবাকে পাবো কিনা, নাকি শুধুই নিজের আবেগের বশীভূত হয়ে ছুটে চলে এসেছি ওদের খোঁজে। ঝুমধারা বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি। এক একটা বৃষ্টির ফোঁটা মনে হচ্ছে শরীর থেকে এক টুকরো মাংস তুলে নিতে যথেষ্ট। বাতাস আর বৃষ্টির মিশ্রণে একটা ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়েছে। অনু 2 হাত দিয়ে শরীর ঢেকে হাঁটছে, মাঝে মধ্যে হিচকে উঠছে। ভাঙা যে ছাতাটা সাথে করে নিয়ে এসেছিল, বাতাসে সেই ভাঙা ছাতাটি আরও ভেঙে গেছে। অনু রেগে তখনই ছাতাটা বটতলায় ফেলে এসেছে। ভাঙা ছাতাটা যদি থাকতো তাহলে হয়তো বৃষ্টির প্রকোপ ও শরীরের উপর পড়া থেকে একটা রক্ষা করত। অনু এসব ভাবছে আর এগিয়ে যাচ্ছে। শহরে পৌঁছাতে হলে আরও 1 ঘন্টা হাঁটতে হবে। অনু এবার হাঁটার বেগ বাড়িয়ে দিল। কিছুটা দূরে একটা ছাউনি দেখে অনুর মুখে হাসি ফুটে উঠল। সে দ্রুত হেঁটে ছাউনির কাছে গিয়ে দাঁড়ালো। সাথে সাথেই মুখে যে হাসিটা ছিল সেটাও নিমিষেই মিলিয়ে গেল। কয়েকটা ছেলে ছাউনির ভিতরে খড়ের উপরে বসে আছে। দেখিয়ে বোঝা যাচ্ছে ছেলেগুলো বখাটে, একদম সোহেলের মতো। অনুর মনে ভয় বেড়ে গেল। সে দ্রুত পদে হেঁটে যেতে লাগলো। পেছনে একবার তাকিয়ে দেখলো ছেলেগুলো আসছে কিনা। হ্যাঁ, ছেলেরা আসছে। 4টে ছেলে 2টি ছাতা নিয়ে ওর পিছন পিছন আসছে। অনুর মনে ডিপ ডিপ করে দ্রুত বেগে হৃৎপিণ্ড পরিচালন হচ্ছে। অজানা এক আশঙ্কায় মন বারবার কেঁপে উঠছে। পেছন থেকে একটা ছেলে উচ্চস্বরে বলে উঠল, কি হে সুন্দরী, ছাতা লাগবে নাকি তোমার? অনুর এবার কেঁদে দেওয়ার পালা। সে কিছু না বলে নিজের মতো হাঁটতে লাগলো। একটা ছেলে হুট করে ওর হাত এসে খপ করে ধরে ফেলল। এত দেমাক কিসের তোর? চল আজ আমাদের সাথে। তোর দেমাক আজ বের করছি অসভ্য মেয়ে। ছেলেটি এমনভাবে হাত চেপে ধরেছে মনে হচ্ছে হাতের হাড় একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। অনু এবার ফুপিয়ে কেঁদে দিল। ওর হাসিতে ছেলেগুলি অট্ট হাসিতে ফেটে পড়ল। অনু ওকে ছেড়ে দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করছে, কিন্তু ছেলেরা ওর কথা এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে বের করছে। আরেকটা ছেলে ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ ওদের সামনে একটা কার এসে থামাতে ছেলেগুলো একটু হকচকিয়ে গেল, কিন্তু অনুকে ছাড়ল না। অনুর সেদিকে কোনো খেয়াল নেই, সে তো কাঁদতে ব্যস্ত। কার থেকে ছাতা মাথায় নিয়ে একটা ছেলে নামলো। পরনে সাদা শার্ট, কালো জিন্স, কিছু চুল কপালে এসে পড়েছে। ছেলেগুলো হা করে ছেলেটির দিকে তাকিয়ে আছে। আরেকটা ছেলে অস্ফুট সুরে উচ্চারণ করলো, আবির রায়হান চৌধুরী। ছেলেগুলো এবার অনুকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে গেল। নিজের 2 হাত মুক্তি পেয়ে অনু আশেপাশে একবার তাকিয়ে দেখলো ছেলেগুলো চলে গেছে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে সে একদমই খুশি হয়নি। আবির অনুর দিকে 2 কদম এগিয়ে এসে বলল, কেমন মেয়ে আপনি যে এই ঝড় আর বৃষ্টির সময় বাইরে বেরিয়েছেন, তাও রাতের বেলা? আপনার বাড়ির মানুষই বা কেমন দায়িত্বশীল যে একা একটা মেয়েকে এই রাতের বেলা ছেড়ে দিয়েছে? কোনো অঘটন যদি আজ ঘটে যেত তাহলে সমাজে মুখ দেখাতে কি করে? ইডিয়েট। অনু কিছু বলল না, মাথা নিচু করে রেখেছে। কী বা বলবে আবিরকে? আবির আবারও কর্কশ কণ্ঠে বলল, কি হলো বলছেন না কেন? আসলে আমার বাড়ি নেই। কি? আমার বাড়ি নেই, তাই শহরে যাচ্ছিলাম নিজের মা বাবাকে খুঁজতে। অনু কী বলছে কিছুই মাথায় ঢুকছে না আবিরের। তাতে তার কি? তবুও কর্তব্যের খাতির একবার বলল, আপনি যদি চান তাহলে আমি আপনাকে শহরে পৌঁছে দিতে পারি। অনু আবিরের কথা শুনে ওর দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর সঙ্গে যাবে কি না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এক প্রকার মনের সাথে যুদ্ধ করছে বলতে গেলে। মন বলছে আবিরের সাথে যেতে, কিন্তু মস্তিষ্ক না করছে। আজকালকার ছেলেদের বিশ্বাস নেই, ওরা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। অনুকে এমন বিষণ্ণভাবে কিছু ভাবতে দেখে আবির এবার বেশ শুকনো দৃষ্টি নিয়ে ওর দিকে তাকালো। হালকা পাতলা গায়ের গঠন দেখতে একদমই খারাপ না। আবির এবার বেশ শক্ত কণ্ঠেই বলল, দেখো আমি তো এত টাইম নষ্ট করতে পারবো না। তুমি যদি যেতে চাও তাহলে আসো, তা না হলে এখানেই পড়ে থাকো। অনু নিজের তর্জনী আঙ্গুলের নখটা কামড়াতে কামড়াতে বলল, আগে বলুন আপনি আমার কোনো ক্ষতি করবেন না? মানে তোমার কি আমাকে ধর্ষক মনে হয়? অনু ওর ভ্রু দুটি 2 দিকে প্রসারিত করে বলল, আমি সেটা কখন বললাম?
তুমি তো সেটাই মিন করছো। দেখো, তোমাকে সাহায্য করছি বলে এটা ভাববে না যে আমার তোমার প্রতি ইন্টারেস্ট আছে। তোমাদের মতো মেয়েদের প্রতি আবির রায়হান চৌধুরীর কোনো ইন্টারেস্ট নেই। আমি আর একবার বলবো আসার কথা, তারপর আসা না আসা অ্যাজ ইউ উইশ। অনু কিছুক্ষণ ভাবার ভঙ্গি করে বলল, আচ্ছা ঠিক আছে চলুন। অনু আবিরের সাথে শহরে যাচ্ছি। যতই সামনে এগোচ্ছে ক্রমশ তার মনের ভয় বেড়ে চলেছে। আদৌ সে পাবে তো তার মা বাবাকে খুঁজে? আবেগে তো চলে এলো গাঁও ছেড়ে। নিজের শৈশবকে বড্ড মিস করছে। আবির বেশ কয়েকবার অনুর দিকে আরো চোখে তাকিয়েছে। অনু ওর বড় ওড়নাটা দিয়ে সারা শরীর ঢেকে রেখেছে। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে এখনো। বেবি হেয়ারগুলো কপালের সাথে ভিজে লেপটে আছে। আবির কিছুক্ষণ নীরব থেকে গলা খাকারি দিয়ে বলল, হোয়াট সংস ডু ইউ লিসেন টু? আবিরের কথা শুনে অনু ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আবির কি বলছে কিছুই মাথায় ঢুকেনি ওর। অনুকে এভাবে আবিরের দিকে তাকিয়ে থাকতে দেখে আবিরে ভ্যাবাচাকা খেয়ে গেল, যেন সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তারপরে নিজেকে কিছুটা ঠিক করে বলল, তুমি কি আমার কথা বুঝতে পারোনি? একটু আগে আমি যা বললাম? অনু মাথা নাড়িয়ে না বলল। আবির আবারও রিপিট করে বলল, হোয়াট সংস ডু ইউ লিসেন টু? অনু ভ্রু কুচকে বলল, এটার মানে কি? আবির বেশ অবাক চোখে ওর দিকে তাকিয়ে বলল, কেন তুমি জানো না? না, ইয়ার্কি করেন নাকি? এখনকার দিনে ইংলিশ জানে না সেটা ভাবা যায়? দেখুন আমি ইয়ার্কি করছি না। সবাই তো আর আপনাদের মতো বড় লোক না যে বড় বড় স্কুলে ভর্তি করবে। ওটা স্কুল না, স্কুল হবে। হ্যাঁ হ্যাঁ জানি আমি, আমাকে শেখাতে হবে না, আমি যথেষ্ট শিক্ষিত। হ্যাঁ তুমি তো অনেক শিক্ষিত মানুষ, আর আমরা তো মূর্খ। হাহা করে হেসে দিল আবির। আবিরকে হাসতে দেখে অনু ওর দিকে ছোট ছোট চোখে তাকালো। আপনি কি আমাকে কোনোভাবে অপমান করছেন? একদম না। দেখুন আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছি, তাই আমি যথেষ্ট শিক্ষিত আছি। তৃতীয় শ্রেণী? ওহ মাই গড, তৃতীয় শ্রেণীতে তো আমি জীবনেও লেখাপড়া করিনি। ডিগ্রির পর আর কতটুকু পড়লে আমি তৃতীয় শ্রেণীর নাগাল পাবো একটু বলবে? অনু ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। যতটুকু বুঝতে পারল এই ছেলেটার সাথে কথায় পেরে ওঠা অসম্ভব। অনুকে নীরব দেখে আবির হু হু করে হেসে দিল। আবিরকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হাসলে আবিরের দুই গালেই টুল পড়ে। সামনের চুলগুলো বারবার এসে কপালে পড়ছে আর আবির সেগুলো হাত দিয়ে ওপরে তুলছে। এই মুহূর্তে আবিরকে অন্য চোখে অন্যরকম লাগছে। অনু বেশিক্ষণ আর তাকালো না, চোখ ঘুরিয়ে নিল। গাড়িতে কেউ আর কোনো কথা বলেনি, দুইজনে খুব চুপচাপ ছিল। শহরে পৌঁছে আবির গাড়ি থামালো। টিস্যুটা দিয়ে নিজের নাকটা মুছে পাশে তাকিয়ে দেখলো অনুর সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। অগোছালো চুলগুলো সব মুখে এসে পড়েছে। আবির অনুর চুলগুলো কানের পিঠে গুজে দিল। আবিরের ছোঁয়াতে অনু একটু কেঁপে উঠল, ঘুম থেকে উঠল না। আবির কিছুক্ষণ অপেক্ষা করে অনুকে ডাকতে লাগলো। তাকেও বাসায় ফিরতে হবে, অনেক লেট হয়ে গেছে। অনু উঠছে না দেখে আবির ওর গালে আস্তে একটা থাপ্পড় দিল। অনু তাড়াতাড়ি চোখ মেলে সে কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করলো। এই যে ম্যাডাম, কোথায় যাবেন এখন? অনু এবার ভাবনায় পড়ে গেছে। সত্যিই তো কোথায় যাবে সে? এই শহরের কাউকেই চেনা নেই তার। ছোটবেলা থেকে শুনে আসছে শহরের মানুষগুলো খারাপ থাকে, গ্রামের মানুষের মতো সহজ সরল নয়। এই রাতের বেলা কোথায় যাবে সে? তার উপর এখনকার যা দিনকাল। কি হলো বলো? অনু মুখ কাঁদো কাঁদো করে বলল, আমাকে একটু সাহায্য করুন। এই শহরের কাউকেই চিনি না, আমি শুধু আপনাকে ছাড়া। এখন সাহায্য করতে পারলে একমাত্র আপনিই করতে পারেন। দয়া করে আমাকে সাহায্য করুন। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, কয়দিন হয় আপনি আমার বাসায় থাকবেন? এই কয়দিনে তুমি তোমার যাওয়ার জায়গায় বের করে নিতে পারবে? চেষ্টা করব। আবির অনুকে নিয়ে ওর বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলো। অনুর বুক ধুকপুক ধুকপুক করছে। কিভাবে আবিরের পরিবার ওকে নিয়ে আর ওকে থাকতেই বা দিবে কি ওদের কাছে? অনুর ভাবনার মাঝে একজন মধ্যবয়সী মহিলা এসে দরজা খুলে দিল। আবির হেসে ভিতরে ঢোকার আগে একটা মেয়ে এসে চিৎকার করে উঠল, ভাইয়া তুমি বিয়ে করে বউ নিয়ে এসেছো আর আমরা জানিই না? আবির ওর বোনের মুখে কথাটা শুনে হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। সে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখ, না জেনে কিছু বলিস না। মেয়েটির যাওয়ার মতো কোথাও জায়গা নেই, তাই আপাতত আমাদের বাসায় থাকবে কয়েকদিন। এখন সর এখান থেকে। আর এই যে আপনি ভেতরে আসুন, নাকি ফুল দিয়ে বরণ করে বাসায় তুলব? আবিরের কথা হয়তো অনুর কান অব্দি পৌঁছায়নি, তাই হয়তো সে কোনো প্রতিক্রিয়া না করে চোখ বড় বড় করে বাসার চারিদিক দেখায় ব্যস্ত। আবির এবার জোরে ডাক দিল ওকে। তারপর ওর বোনকে ইশারা করলো যাতে অনুকে বাসার ভিতরে নিয়ে আসে। ড্রয়িং রুমে বসে অনু বারবার চারিদিকে তাকাচ্ছে। এর আগে এতবারই চোখেও দেখেনি সে, আর আজ থেকে এই বাড়িতেই থাকবে। কথাটি ভাবতেই অনুর মন খুশিতে ভরে গেল। পরক্ষণে যখন মনে হলো এই বাড়িতে তো সে কয়েকদিনের জন্য আছে, তখনই আবার মনটা খারাপ হয়ে গেল। আবিরের বোন এসে অনুকে ওর সঙ্গে রুমে নিয়ে গেল। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? অনু। ও নাইস নেম, মাই নেম ইজ আরোহী। অনু ইংলিশ না জানলেও এতটুকু বুঝতে পেরেছে মেয়েটির নাম আরোহী। প্রত্যুত্তরে সে একটু মুচকি হাসলো। বাই দ্য ওয়ে, এই নাও ড্রেস আর বাথরুমে চলে যাও। বৃষ্টিতে ভিজেছ, এখন গোসল করতে হবে, নইলে বৃষ্টির পানি শরীরে থাকলে জ্বর সর্দি লেগে যাবে।
আপনি কি ডাক্তার? অনুর কথা শুনে আরোহী হেসে দিয়ে বলল, ডাক্তার কেন মনে হলো তোমার কাছে? তোমাকে অ্যাডভাইস দিয়েছি তাই। হাহা করে হেসে দিল। না, আমি ডাক্তার নই। অনু আর কোনো কথা না বাড়িয়ে বাথরুমে চলে গেল। এখন সমস্যা হলো গিয়ে দরজা লাগাবে কি করে সেটা বুঝতে পারছে না। অনুকে এভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে আরোহী ওর দিকে এগিয়ে গেল। কিছু লাগবে? না। তাহলে দাঁড়িয়ে আছো যে? আসলে দরজাটা কি করে লাগায় বুঝতে পারছি না। লক মানে ওইটা মোচড় দাও, তাহলে লেগে যাবে। আবার বেরিয়ে আসার সময় উল্টো মোচড় দিও, তাহলে খুলে যাবে। আচ্ছা ঠিক আছে। কোনো বাথরুমে গিয়ে আরও অবাক। হায় আল্লাহ, এই বাড়িতে এত যন্ত্রপাতি কেন? আর বাথরুমেই তো বেশি, এত বড় বল এখানে। আল্লাহ, এটাতে কি করে গোসল করে? আমি বা গোসল করবো কিভাবে? হঠাৎ অনুর চোখ পড়লো শাওয়ারের দিকে। আরে বা, এটা আবার কি? দরজার লকের মতোই তো লাগছে, দেখি তো এটাতে মোচড় দিয়ে। শাওয়ারের কল মোচড় দেওয়ার সাথে সাথেই পানি পড়তে শুরু করলো। অনু তো সেই লেভেলের খুশি। বড়লোকের বিরাট কারবার। এদের মনে হয় বৃষ্টিতে ভেজা শখ হলে এটার নিচে এসে দাঁড়িয়ে থাকে। ইচ্ছে মতো শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজছে। দরজা খোলার আওয়াজে অনু তাড়াতাড়ি পেছন ফিরে দেখে আবির।